আমি ওর হাত থেকে বাঁচতেই চাওয়ার জন্য আমি মামলা দিয়েছি যে ঠিক আছে, আইন আমাকে সেভ করবে, দেশের ল আমাকে সেভ করবে, দেশের প্রচলিত সমাজ ব্যবস্থা আমাকে সেভ করবে এরকম অমানুষের হাত থেকে। মামলা তুলে দিতে চাইনি সেটাও তো বলিনি, মামলা তুলে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছিলাম। গত দিন আপনারা তো মামলার প্রসেস সম্পর্কে জানেন যে মামলার এক একটা ডেট পড়ে, সেই ডেটে মামলা তুলে দেওয়ার জন্য, সেটাও একটা ফোর্সফুলি ছিল। সেটাও মামলা কেন করে? মানুষ বাঁচার হাত থেকে, অত্যাচারীর লোকদের হাত থেকে, জুলুমের হাত থেকে বাঁচার জন্যই তো মানুষ মামলা করে, আগে বাঁচার জন্যই কিন্তু আমি মামলা করেছি। তো মামলা একেবারে শেষ পর্যায়ে করা হয়েছে, প্রথম থেকে তো করা হয়নি। যখন দেখেছি যে আমার একেবারে গলায় পাড়া দিয়ে আমাকে হত্যার চেষ্টা করার মতো একটা বড় অপরাধ সে করছে, তখন আমি দেওয়ালে পিঠ থেকে আমি মামলাটা করেছি। আমি কিন্তু ওর কাছ থেকে বাঁচার জন্য মামলা করেছি, যে আমি যাতে সেফ থাকি, দেশের আইন, দেশের প্রশাসন বা দেশের নিয়ম বা দেশের যেটাই বলেন না কেন, আইন ব্যবস্থায় বলেন না কেন, আমাকে যাতে রক্ষা করে ওর হাত থেকে বাঁচার জন্যই কিন্তু মানুষ মামলা কিন্তু করে কিসের জন্য? যে অপরাধের হাত থেকে বাঁচার জন্য। আমি অপরাধী, সে একটা অপরাধী, তার অপরাধীর হাত থেকে আমি বাঁচার জন্যই কিন্তু মামলাটা করেছি। এবং সে ওই মামলাটা তোলার জন্যই কিন্তু সে যে আরও হুমকি দিয়েছে, সে আরও থ্রেট দিয়েছে, সে আরও ক্ষতি করে নিবে বলেছে। সে ইভেন মাই টিভিতে বলেছে যে আমি যদি চাইতাম আমি লায়লাকে মেরেও ফেলতে পারতাম, হ্যাঁ, আমি মার্ডারও করে ফেলতে পারতাম। মাই টিভির একটা ইন্টারভিউতে আপনারা দেখবেন, সেখানে এসে বলেছে আমি লায়লাকে মার্ডারও করে ফেলতে পারতাম। মানে জাতীয় টিভিতে যদি সে বলে যে আমি মার্ডার করে ফেলতে পারতাম নিজের মুখ দিয়ে, তাহলে সে বাস্তব জীবনে যে কি করতে পারে সেটা তো এতটুকু হলেও ধারণা করতে পেরেছেন। তো আমি আসলে ওর হাত থেকে বাঁচার জন্যই মামলাগুলো করেছি। তো ওই মামলা যখন বলেছে যে না আমি আর ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার কাছে আমার আর কোনো দাবি দেওয়া নাই, কিছু নাই, তুমি মামলা তুলে ফেলো। তো তখন যেহেতু পাবলিকলি এবং আপনাদের সামনে সে বলেছে যে আমি আর এইরকম অপরাধ করব না এবং আমি যা করেছি তার জন্য দুঃখিত, তো তখন আমি সরল মনে কিন্তু বিশ্বাস করে নিয়েছি যে ঠিক আছে, সে যেহেতু এতগুলো মানুষের সামনে বলেছে, সে তার নিশ্চয়ই একটা দায়বদ্ধতা থাকবে। কিন্তু দায়বদ্ধতা তো নাই, উল্টা 2 মাস পরেই আবার একেবারে ওই একই অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। একই মানে কি বলবো, মামলা তুলে ফেললেও হয়তো আমাকে পরিবার সহ মেরে ফেলে পুরো জিন্দা কবর দিয়ে দিত, মানে কবর মাটির নিচে পুঁতে ফেলতো, গুম করে ফেলতো যদি আমি মামলা তুলে ফেলতাম। কিন্তু তারপরেও আমি ওর কথা সরল বিশ্বাস করে কিন্তু আমি মামলা তোলার প্রস্তুতি নিয়েছিলাম। এবং ওর কাছেও আমাদের যে ডিড বা এগ্রিমেন্ট ছিল, যে যেই কন্ডিশনে আমি মামলাগুলো তুলতে অ্যাপ্রোচ করেছি, সেইটারও কাগজ পর্যন্ত ও আপনাদেরকে দেখাতে পারবে, আমিও দেখাতে পারবো। তো যেটা হয়েছে যে আমরা এটা অ্যাপ্রোচ করেছি এবং কোর্টের কাছ থেকে সময় নিয়েছি যে আমরা একটা মামলা তোলার মতো আমাদের একটা হচ্ছে, আপোষ হয়ে যাওয়ার একটা প্রসেস হচ্ছে, তো আমাদেরকে যেন সেই হিসেবে একটা সময় দেওয়া হয়। তো আপোষ হয়ে যাওয়ার মতো সময় হচ্ছে, এর মধ্যে তো সে অপেক্ষা করতে পারলো না। সে তারপরেও আবার আমাকে শারীরিক, মানসিক, সামাজিক এবং আপনারা এই যে বললাম যে বাড়ি জমি সবই আবার শুরু করে দিল। মামলা উঠেই নেই, তাতেই শুরু করে দিল। তাহলে আপনারা চিন্তা করেন, মামলাটা উঠলে তো আমাকে পরিবার সহ সে মেরে গুম করে ফেলতো। আপনি যদি ওই দিনের আসলে এক হওয়া তো আমি তো এক হতে চাইনি, এক হতে চাইলে তো মামলা করতাম না। যদি আমি মিলেমিশে থাকতেই চাইতাম, তাহলে কিন্তু আমি মামলা করতাম না। হ্যাঁ, এখানে সবসময় তার ট্র্যাপ ছিল, সবসময় তার প্রতারণা ছিল, সবসময় তার ব্ল্যাকমেইলিং ছিল। এবং যেহেতু আমি ব্যক্তিগত ব্যাপারগুলো মানে এত কিছু আসলে সবাইকে তো জানানোর দরকার নেই, আমার পরিবার বা আমার গার্জিয়ানরা জানলেই তো হলো, বা আইন প্রয়োগকারী সংস্থা যারা জানে বা আমাকে যারা সাহায্য করছে তাদেরকে জানলেই হলো। সবাইকে, দুনিয়ার সবাই সহ তো আসলে খুঁটিনাটি জানানোর দরকার নেই। কিন্তু ব্ল্যাকমেইলিংয়ের শিকার ছিলাম, সারাটা টাইমে আমি ভয়, ভীতি, হুমকির শিকার ছিলাম। আপনারা নিজেরাই ওর ভাষ্য শুনেছেন, আপনারা নিজেরাই ওর কথা শুনেছেন। লাইভে যে মানুষটা এইভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে, বাস্তব লাইফে সে কেমন হতে পারে সেটা আপনারা নিজেরাই অনুমান করতে পারছেন। এবং এর আগেও যেহেতু মারামারির ঘটনা হয়েছে, তো এবারও হয়েছে, যেটা প্রেক্ষিতে আমি একটা অভিযোগ করেছি। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে কি পরিমাণ মানসিক এবং শারীরিক টর্চারের মধ্যে আমি ছিলাম এই কয়টা বছর। এখানে প্রলোভন তো পরের কথা। তারপরেও যখন যখন সে ওই রকম গলায় পাড়া দিয়ে তারপরে আপনাদের সামনে সুন্দর করে বলেছে যে না এরকম আর হবে না, তখনই কিন্তু আমি ভেবেছিলাম যে ঠিক আছে, যদি মামলাগুলো বন্ধ করে সে যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি সেভাবেই বাঁচতে চাই।
কিন্তু সেটা তো পরের কথা। মামলা ছাড়লে যে কি হতো আমি আমি তো চিন্তাই করতে পারছি না এই মুহূর্তে। আরেকটি এটা আমারও প্রশ্ন যে গিফট না, এটা আমি বলবো যে তারা আমার কাছে যৌতুক দাবি করেছে। যৌতুকের যেভাবে আছে না, মানুষ অত্যাচার করে যে যৌতুক দাবি করে, যেহেতু আমি তো জানতাম যে আমি তার ওয়াইফ, তো সে যদি আমাকে এটা কিনে দিতেই হবে, এবং ওর স্বভাব হচ্ছে যে ওইটা কিনে না দেওয়া পর্যন্ত ওর যত রকম অত্যাচার আছে, মানসিক বলেন, শারীরিক বলেন, মানে সামাজিক বলেন, সব ধরনের সে একটা পর্যায়ে যে তার আব্বু বলতে বাধ্যই হয় যে দিয়ে দাও মা, ও এটা পেলে শান্ত হয়ে যাবে, দিয়ে দাও। আমি তো বলেছি যে আমার মানে ঋণ হয়ে গেছে ওকে জিনিস দিতে দিতে। এখানে প্রলোভনের তো কোনো ব্যাপারই নাই। যেখানে আমি যদি সচ্ছল থাকি তাহলে আমি নিজে আনন্দে ঘুরে ফিরে চলতে পারি, সেখানে আমার ওকে দিতে 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 আজকে ফকিরের মতো অবস্থা হয়ে গেছে। আর কি বলবো, মানে আমার বলার কোনো ভাষা নাই। আমি বলবো যে আমার কাছে ইভেন প্রকাশ্যে যৌতুক দাবি করা হয়েছে, আমাকে শারীরিকভাবে অত্যাচার করে যৌতুক দাবি করা হয়েছে। এখন আমি যৌতুক কথাটাও বলতে পারছি না, কারণ আপনারা যেহেতু জানেন যে বিয়ের ব্যাপারটাও কিন্তু ফেক। হ্যাঁ, 4 বছর থেকে আমি জেনে আসছি যে আমি তার ওয়াইফ, কিন্তু পরবর্তীতে যখন আমি পুলিশের কাছে সাহায্য চাইতে গেলাম তখন প্রমাণিত হলো যে সে আসলে আমাকে লিগেলি সে আমার সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। সে আমাকে একটা ভুয়া কাগজ দিয়েছে, ভুয়া কাবিননামা সে আমাকে দিয়েছে। এবং এইভাবে সে শুধু একটা কাবিননামা প্রতারণা না, সে সব ধরনেরই প্রতারণা করেছে। সে যে অন্য নারীদের সঙ্গে গিয়ে আমি থাকা অবস্থায় সম্পর্ক করেছে, সেটাও তো একটা প্রতারণা হয়েছে। মানে কোন দিক দিয়ে আমি প্রতারিত হইনি? আপনি যেটাই বলেন না কেন, মানসিক বলেন, সামাজিক বলেন, আর্থিক বলেন, শারীরিক বলেন, অন্য নারীর সঙ্গে যে সে আমার সাথে প্রতারণা করেছে, আমি সমস্ত মানে অ্যাজ এ হোল আমি পুরোপুরি সব কিছুভাবেই তার কাছে প্রতারিত হয়েছি। এমন একটা দিক খুঁজে বলতে পারবেন না যে না আমি, ও যেটা বলে না আমি ওকে ভাইরাল করেছি, ও আমাকে ভাইরাল করেছে হচ্ছে নেগেটিভভাবে, একেবারেই নেগেটিভভাবে ভাইরাল করেছে। আর লোকজনের কাছে আমাকে অপমান করেছে, লোকজনের কাছে আমাকে ছোট করেছে, লোকজনের কাছে আমাকে অপদস্থ করেছে। আমি পজিটিভলি সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল হইনি। আমাকে লোকজন মানে যত প্রকার খারাপ কথা বলে, ওই যে আপনারাও নিজেরা বলেন যে আপু আপনারা নির্লজ্জ, বেহায়া, এটা সেটা, আমি তো ভাই ওর কাছ থেকে ছুটকারাই পেতে পারতেছি না। আমি তো ছুটেই আসতে পারতেছি না। আমি তো ওর কাছে কোনো মানে পজিটিভলি ফেমাস হইনি। আমাকে হেয় করে, অপমান করে, অসম্মানী করে এভাবে আমাকে ভাইরাল করা হয়েছে। আমাকে তো কোনো সম্মানের সাথে ভাইরাল করা হয়নি। এরকম ভাইরাল তো কেউ হতে চায় না। আমিও চাইনি, আমারও দরকার নেই। তো আমি একটা সাধারণ মানুষ, আমি এই নিজের সংসার, পরিবার এগুলো নিয়েই থাকতে চেয়েছিলাম। কিন্তু এগুলোর মধ্যেই যখন তার চাহিদার পরিমাণটা এত বেড়ে গেল যে সেই চাহিদা আমি মিটাতে পারছি না, সেই চাহিদা আমি পূরণ করতে পারছি না। অথচ আমাদের সমাজে আমরা কি দেখি? আমাদের সমাজে দেখি যে পরিবারের কর্তা বাসা বাড়ি মেনটেন করে, পরিবারের কর্তা তার স্ত্রীকে বা সহধর্মিণীকে জিনিসপত্র কিনে দেয়। কিন্তু এখানে আমার উল্টা হয়েছে। এখানে হয়েছে আমি পুরো বাসা মেনটেন করছি, আমি আমার বাচ্চাদেরকে মেনটেন করছি, আমি আমার এই যে মানে যা বলেন ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে সমস্ত কিছু, মামুনের পরিবারকে হেল্প করা থেকে মামুনের সমস্ত মানে নৈতিক অনৈতিক চাহিদা সব কিছুই আমি করতেছি। তারপরেও আমি মানুষের চোখে অপরাধী, তারপরেও আমি মানুষের চোখে খারাপ, তারপরেও আমি মানুষের চোখে নির্লজ্জ, বেহায়া। এগুলো আমি এমন কোনো দিক না আপনি যেটা বলতে পারবেন না। মামুনের খাওয়া দাওয়া, কাপড় চোপড়, মামুনের পরিবারে যখন যেটা লেগেছে, এছাড়া আমার নিজস্ব পরিবার তো আছে, আমার সন্তানরা আছে, আমি নিজে আছি, আমার মা আছে, আমার বাসার যে সাহায্যকারী কাজের লোকজন আছে, সব কিছু তো আমি মেনটেন করে যাচ্ছি, সব কিছু আমিই দিয়ে যাচ্ছি। সমস্ত বিল বলেন, ইলেকট্রিসিটি বিল বলেন, পানির বিল বলেন, যেটাই হোক না কেন, হ্যাঁ সমস্ত কিছু আমি দিয়ে যাচ্ছি। আপনারা কোনো দিন দেখবেন না যে আমি নিজের জন্য একটা কিছু কিনেছি। যত আপনারা 2022 সাল থেকে নিয়ে 2025 সালের ভিডিওগুলো দেখবেন না যে আমি কোনো দিন একটা শপিং করতে গিয়েছি বা আমি নিজের জন্য একটা জামা কিনতে গিয়েছি। অথচ আপনারা 2022 সাল থেকে দেখবেন সে আজকে একটা মোবাইল কিনেছে, সে আজকে একটা ক্যামেরা কিনেছে। আপনারা কখনো দেখবেন না যে আমি যে একটা কিছু কিনেছি। আমার নিজের জন্য আমি এই 5টা বছরে আমার নিজের জন্য আমার নিজের টাকা দিয়ে আমি ওই আমার মা হয়তো পাঠিয়েছে বা আমার আত্মীয় স্বজন পাঠিয়েছে, এইভাবে আমারটা চলেছে। কিন্তু আমি তাকে আমার ওই যে শেষ টাকা এবং ঋণ করে করে তাকে আমার কিনে দিতে হয়েছে।